ভাবুন তো একবার, আপনার দেশে কোনো প্রধানমন্ত্রী নেই, কোনো মন্ত্রিসভা নেই, প্রশাসন চালানোর মতো কোনো সরকার নেই, এমনকি রাস্তায় আপনার নিরাপত্তার জন্য একটি পুলিশও নেই। পুরো একটা 17 কোটি মানুষের দেশ হুট করে টানা 72 ঘন্টার জন্য পুরোপুরি নিয়ন্ত্রণহীন। কল্পনা করতে পারেন কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে? দু সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরদিন থেকে, অর্থাৎ 6, 7 এবং 8ই আগস্ট রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কোনো নির্বাহী সরকারই ছিল না। রাষ্ট্রযন্ত্রের এমন শূন্যতা আধুনিক বিশ্বে খুব একটা দেখা যায় না। এই 72 ঘন্টায় একদিকে যেমন ঘটে গেছে নজিরবিহীন সহিংসতা, ডাকাত আতঙ্ক, জেল ভেঙে পালিয়ে যাওয়া আর গণলুটপাট, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা গড়েছেন অনন্য কিছু দৃষ্টান্ত। কেমন ছিল সেই ইতিহাস সৃষ্টিকারী 3টি দিন? চলুন একটু ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি। সরকারহীন এই যাত্রার সূচনা হয় 6ই আগস্ট। সেদিন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদের ক্ষমতার আওতায় দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। কিন্তু সংসদ ভাঙার পর সরকার প্রধান বা মন্ত্রিসভা না থাকায় দেশ পড়ে গভীর এক আইনি শূন্যতায়। নতুন সরকার গঠনের সাংবিধানিক ভিত্তি তৈরি করতে সে সময়কার রাষ্ট্রপতি তখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে পরামর্শ চান সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী। প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ 8ই আগস্ট মতামত দেন জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ ও শপথপাঠ করাতে পারবেন। এই একই সময় প্রশাসনিক অঙ্গনে দ্রুত কিছু বড় ঘটনা ঘটে যায়। যেমন 6ই আগস্ট কারারুদ্ধ থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন করে তাকে পূর্ণ মুক্তি দেওয়া হয়। 8ই আগস্ট সকালে দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। আইনি এসব প্রক্রিয়ার আড়ালেই দেশের সাধারণ মানুষের জীবনে নেমে আসে চরম নিরাপত্তাহীনতা। 5ই আগস্টের পরপরই সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ধসে পড়ে। 4, 5 ও 6 আগস্ট দেশের বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা ও অগ্নিকাণ্ডের পর 6ই আগস্ট বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিজেদের নিরাপত্তার দাবিতে দেশব্যাপী কর্মবিরতি ঘোষণা করে। ফলে দেশের প্রায় 639টি থানা পুরোপুরি পুলিশ শূন্য হয়ে পড়ে। দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অনুপস্থিতির সুযোগে কি ঘটেছিল জানেন? প্রথমত রক্তপাত। গণমাধ্যমের সংগৃহীত তথ্য অনুযায়ী 4 থেকে 6 আগস্ট এই 3 দিনেই রাজনৈতিক সংঘাত, হামলা ও পুলিশের গুলিতে অন্তত 326 জন নিহত হন। কেবল 6ই আগস্ট একদিনেই প্রাণ হারান 107 জন। নিহতদের মধ্যে 87 জন রাজনৈতিক কর্মী, 36 জন পুলিশ সদস্য এবং 23 জন শিক্ষার্থী ছিলেন। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের বন্দীরা বিদ্যুতের খুঁটি ভেঙে তৈরি করা মই এবং কম্বলের তৈরি 28 ফুটের রশি ব্যবহার করে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। এখান থেকে ফাঁসির আসামি সহ প্রায় 223 জন কয়েদি পালিয়ে যায়। কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্রোহ করে কারারক্ষীদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায় 98 জন কয়েদি, যার মধ্যে 60 জনই ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত। আর জামালপুর কারাগারে বন্দীদের বিদ্রোহ দমনে গুলিতে 6 জন কয়েদি মারা যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার্স ও গাজী পাইপ কারখানায় 5 থেকে 8 আগস্ট টানা 4 দিন ধরে হাজার হাজার মানুষ ঢুকে লুটপাট চালায় এবং অগ্নিসংযোগে অন্তত 175 জন নিখোঁজ হন। ধানমন্ডির 32 নম্বরের স্মৃতি জাদুঘর এবং কুমিল্লার ঐতিহ্যবাহী বীরচন্দ্র পাঠাগার ভাঙচুর ও লুটপাট করা হয়। রাতে পুলিশ না থাকায় দেশের প্রতিটি পাড়া মহল্লায় ডাকাত পড়েছে আতঙ্কে। সারা রাত লাঠি, বাঁশি ও মাইক নিয়ে রাত জেগে পাহারা দিতে বাধ্য হয় সাধারণ মানুষ। ব্যাংক খাতে চরম অস্থিরতা দেখা দেয়। 7 আগস্ট বাংলাদেশ ব্যাংকের ভেতরে
বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নরেরা পদত্যাগ করতে বাধ্য হন এবং 8 আগস্ট ব্যাংক থেকে নগদ টাকা তোলার সর্বোচ্চ সীমা 1 লাখ টাকা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। চিত্রটা কি শুধুই অন্ধকারের ছিল? একদমই না। ঠিক এই ধ্বংসস্তূপের মাঝেই বাংলাদেশ দেখেছে তরুণ প্রজন্মের এক অবিশ্বাস্য নাগরিক রূপান্তর। যে দেশে কার্যত সরকার ছিল না, সে দেশে সাধারণ শিক্ষার্থীরাই যেন হয়ে উঠেছিল সত্যিকারের সরকার। পুলিশ না থাকায় 6 থেকে 8 আগস্ট টানা 3 দিন ঢাকার শাহবাগ, টিএসসি, মিরপুর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানের ট্রাফিক ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ নেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ি সামলেছেন, অ্যাম্বুলেন্সকে জরুরি পথ করে দিয়েছেন। শুধু ট্রাফিক নয়, তারা হাতে ঝাড়ু তুলে নিয়ে পুরো ঢাকা সাফসুতরে কাজ করেছেন। দেয়ালে হিংসাত্মক স্লোগান মুছে এঁকেছেন সম্প্রীতির সুন্দর সুন্দর গ্রাফিতি। দেশের বিভিন্ন স্থানে রাতে মন্দির পাহারা দিয়েছে ছাত্র জনতা। অবশেষে 7ই আগস্ট নতুন আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম দায়িত্ব নিয়ে পুলিশের সকল সদস্যকে 24 ঘন্টার মধ্যে কর্মস্থলে ফেরার কড়া নির্দেশ দেন। 8ই আগস্ট 2024 দুপুর 2:10 ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ সমন্বয়কেরা। বিমানবন্দরেই গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরে পুলিশের গুলিতে বুক পেতে দেওয়া শহীদ আবু সাঈদের কথা স্মরণ করে তিনি কেঁদে ফেলেন। আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। সেই 8ই আগস্ট রাতেই বঙ্গভবনে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্য 13 জন উপদেষ্টাকে শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অবসান ঘটে বাংলাদেশের সেই ঐতিহাসিক কার্যত সরকারহীন 72 ঘণ্টা। 2024 সালের 6, 7 ও 8ই আগস্ট এই 72 ঘণ্টা বাংলাদেশের ইতিহাসে সবসময় এক অদ্ভুত অধ্যায় হয়ে থাকবে। এটি আমাদের যেমন দেখিয়েছে রাষ্ট্রযন্ত্র এবং পুলিশিং ব্যবস্থা ভেঙে পড়লে একটা সমাজ কত দ্রুত অরাজকতার দিকে যেতে পারে, ঠিক তেমনি এটি বিশ্বকে দেখিয়েছে রাষ্ট্রে সরকার ব্যবস্থা না থাকলেও এই দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা কিভাবে নিজেদের কাঁধে পুরো দেশের দায়িত্ব তুলে নিতে পারে। কার্যত সরকারহীন সেই 3 দিনের ভয়াবহতা এবং আশার আলো দুটোই আমাদের ইতিহাসের অংশ। এই 3 দিন সম্পর্কে আপনার অভিজ্ঞতা এবং মন্তব্য আমাদেরকে জানান কমেন্টে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।